শাহজালাল বিমানবন্দরের আগুনে বহু ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই। শিডিউল বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর কার্যক্রম। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সিলেটে ইসি আনোয়ারুল, ইসি কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করবে না। 4 গুণ মাশুল বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘট ও C&F এজেন্টের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। এবং জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপণ হচ্ছে লক্ষাধিক তাল গাছ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে এখনও বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত। সেখানকার সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে কি? এছাড়া এখন তো ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জ্যোতিকা, আপনার মনে আছে নিশ্চয়ই মাত্র 7 দিন আগে, 6 থেকে 7 দিন আগে 12 নভেম্বর যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান ডিএফটি জানিয়েছে এই শাহজালাল আন্তর্জাতিক বন্দরের যে অতিরিক্ত নিরাপত্তা সেটি শতভাগ তারা মূল্যায়ন করেছে এবং সেই তথ্যটি কিন্তু বেবিচক আমাদেরকে জানিয়েছিল এবং সেটি এই বেবিচকের একটি সাফল্য হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু এই 6 থেকে 7 দিনের মাথায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড, সেটি কিন্তু আসলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে জনমনে। এবং যারা C&F এজেন্ট রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগের আঙুল তুলছে বেবিচকের দিকে, ফায়ার সার্ভিসের দিকে। সেটি কিন্তু আমরা গতকাল থেকেই দেখেছি। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে আসলে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়েছে কিনা। আগুন নিয়ন্ত্রণে এসেছে গতকাল 7 ঘন্টা ব্যাপী আগুন জ্বলতে থাকার পর, কিন্তু রাত 9টার পরপর সেই ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের কর্মযজ্ঞের মধ্য দিয়ে এবং সেই সঙ্গে সিভিল এভিয়েশন ছিল, তারপর বিমান বাহিনীর ইউনিট ছিল, সেনাবাহিনীর ইউনিট ছিল, সেনাবাহিনীরা ছিল, বিজিবি প্লাটুন ছিল, সবকিছু মিলিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে সকাল থেকে আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে বিশেষ বিশেষ জায়গায় কিছুক্ষণের পরপরই আগুন জ্বলতে দেখেছি। আর সেই আগুনের কালো ধোঁয়ায় কিন্তু পুরোপুরিভাবে পুরো আকাশ ছড়িয়ে গেছে, আমরা সেটিও দেখেছি। এবং বাতাসের গতিবেগ যখন বেড়ে যাচ্ছে সেই ধোঁয়া কিন্তু আরও বেড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের দিকে সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ীরা যেই অভিযোগটা করছিলেন যে তারা ঠিক মতো হয়তো সেই কাজ করেনি, কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু তাদের নিজেদের জায়গা থেকে তারা বলেছেন সাধারণ মানুষ হয়তো অনেক কিছু সাধারণ চোখে দেখে বলতেই পারেন, তাদের প্রতি বা অভিযোগ জানাতেই পারেন, কিন্তু তারা আসলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন। তারা জেনেছিলেন এই কার্গো হাউসের ভেতরে বিভিন্ন রাসায়নিক দাহ্য পদার্থ ছিল যেগুলো হুট করে পানি দিয়ে নেভানো সম্ভব হচ্ছিল না। বাতাসের বেগের কারণে তাদের বেশ বেগ পেতে হয়েছিল, ফোম দিয়ে, পানি দিয়ে সবকিছু মিলিয়ে তাদের আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ অনেকটা সময় কিন্তু লেগে যায়। সকাল থেকেই যারা C&F এজেন্টরা রয়েছেন তারা এখানে এসেছেন এই বিমানবন্দর টার্মিনালে, এবং একই সঙ্গে যারা উৎসুক জনতা রয়েছেন তারাই এসেছেন আজকের যে পরিস্থিতি সেটি দেখতে। তবে C&F এজেন্ট যারা রয়েছেন তারা বেশ ক্ষুব্ধ, কারণ তারা হয়তো ভেবেছিল যে কিছুটা হলেও যদি কোনো পণ্য পাওয়া যায় অক্ষত অবস্থায়, সেই পণ্যটির আশায় আজকে এসেছিলেন। এবং তারা বলছিলেন তারা প্রতিটি পণ্যের জন্য কিন্তু আলাদা করে ভ্যাট, ট্যাক্স সরকারকে দিয়ে থাকেন। তাহলে এখন যদি এই যে তাদের যে ক্ষতি হলো, পণ্যগুলো যে নষ্ট হলো, সেই ক্ষতিপূরণ আসলে কে দিবে? যদিও বেবিচকের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি পণ্যের বীমা করা রয়েছে, সেই বীমা অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে, সেখানেও কিন্তু C&F এজেন্ট যারা রয়েছে তাদের
তাদের ভাষ্য রয়েছে যে সকল পণ্যের তো আসলে যেগুলো এলসি করা পণ্য ছিল সেগুলোর বীমা রয়েছে ঠিকই, কিন্তু যেই পণ্যগুলো তাদের ব্যক্তিগত ছিল, ব্যক্তিগতভাবে যেগুলো তারা আনা নেওয়া করে সেগুলোর কিন্তু বীমা করা ছিল না। আবার যদি হচ্ছে যে পণ্যগুলোর বীমা ছিল সেগুলোও কোম্পানি থেকে বীমা করা, ব্যক্তিগত কোনো বীমা ছিল না। ক্ষতিপূরণ যদি দেয়াই হয় সেই ক্ষতিপূরণ কি আসলে তাদের জন্য যথার্থ হবে কিনা, কিংবা সেই ক্ষতিপূরণ কি আসলে পাওয়াটাও তাদের জন্য সময় সাপেক্ষ হয়ে যাবে, তার আগ পর্যন্ত তারা আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে, সেই বিষয়গুলো নিয়ে তাদের কপালে আমরা চিন্তার ভাঁজ দেখতে পেয়েছি। তারা বেশ ক্ষুব্ধ আচরণ করছে, অভিযোগ করছে। তারা বেশ কয়েকবার ভেতরে ঢোকার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনীরা যারা রয়েছেন তারা তাদেরকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে আমাদেরকেও কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি। জ্যোতিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে ছাই, সে খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ফ্লাইট চলাচলে সাময়িক প্রভাব পড়েছে। ফ্লাইট চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। বিলম্ব হওয়া ফ্লাইটগুলো আজ পুনর্নির্ধারিত সময়ে ছাড়বে কি? এছাড়া ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে আর কত সময় লাগবে জানাবেন। এর আগের আপডেটে আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে যেই ফ্লাইটগুলো বিলম্ব হচ্ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু বর্তমানে রিশিডিউল করা হচ্ছে, এবং রিশিডিউলকৃত ফ্লাইটে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু টার্মিনাল যেই বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল, সেই টার্মিনালগুলোতে কিন্তু আসতে শুরু করেছেন। এবং প্রথম থেকে আমরা দেখেছি সকালবেলা এসে যে আজকে গতকাল রাতের যে ফ্লাই দুবাইয়ের যে ফ্লাইটটি বাতিল করা হয়েছিল সেই ফ্লাইট দুবাইয়ের যাত্রীরা কিন্তু এখানে এসেছিলেন, এবং তাদেরকে কিন্তু গেট নাম্বার টার্মিনাল 2 এর গেট নাম্বার 6 দিয়ে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল। এবং তাদের যতটুকু আমরা যাত্রীদের কাছে জানতে পেরেছি তাদের ফ্লাইটটি 12টার দিকে শিডিউল করা হয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই তাহলে গতকাল থেকে তো সর্বমোট 25টি ফ্লাইট বাতিল, 30টির অধিক ফ্লাইট বাতিল হয়েছিল। এর মধ্যে 25টি ফ্লাইট কিন্তু এখনও শিডিউলের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে 6টি ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছিল, এবং 6টি ফ্লাইটের ক্যান্সেলের মধ্যে 4টি ফ্লাইট, যে ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছিল এই 4টি ফ্লাইট কিন্তু আজকে পর্যায়ক্রমে শিডিউল করা হয়েছে, এবং আরও 2টি ফ্লাইট শিডিউলের অপেক্ষায় রয়েছে। এই 2টি ফ্লাইট এখনও স্ট্যাটাস ক্যান্সেল হিসেবে দেখাচ্ছে। এই 2টি ফ্লাইট হচ্ছে দুবাইগামী এমিরেটসের ফ্লাইট, যেটি হচ্ছে আজ গতকাল রাতে ছেড়ে যাওয়ার কথা ছিল, এবং আরেকটি ফ্লাইট হচ্ছে শারজাগামী এয়ার অ্যারেবিয়া। এবং আমরা এখানে যারা যাত্রীরা রয়েছেন বেশিরভাগই যাত্রীরা মধ্যপ্রাচ্যের যাত্রীরা, যারা তারা বলছেন যে এই যে তারা এই বিলম্বের শিকারটি হচ্ছেন, যে কোনো দুর্ঘটনার কারণেই হোক বা যে কারণে হোক, যে বিলম্বের শিকারটি হয়েছে সেটির জন্য কিন্তু তারা তাদের কর্মস্থলে তাদের প্রভাব পড়তে যাচ্ছে। কারণ আমাদের দেশের প্রবণতা আমরা দেখতে পারি যে যারা মধ্যপ্রাচ্যের বিশেষ করে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা কিন্তু বেশিরভাগ সময় শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এবং আমি যদি এখন একটু বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়ে রাখতে চাই তাহলে কালকে 9টা থেকে যে ফ্লাইটগুলো, অর্থাৎ কালকে গতকাল রাত থেকে যে স্বাভাবিক প্রক্রিয়ায় 9টা থেকে আবারও ফ্লাইট চলাচল স্বাভাবিক কথা বলা হচ্ছিল, সে তখন থেকে কিন্তু ফ্লাইট চলাচল শুরু করলেও তখন থেকে যে ফ্লাইটগুলো চলছিল সেগুলো 5 থেকে 10 ঘন্টা বিলম্বে আমরা উড্ডয়ন করতে দেখেছি। এবং যেই কিছু কিছু ফ্লাইট যেগুলো অ্যারাইভালে আসার কথা অর্থাৎ অবতরণের জন্য, সেই অবতরণেও কিন্তু দেখা যাচ্ছিল যে বিলম্বের ঘটনা ঘটেছে। এবং যে ফ্লাইটগুলো এসেছে সেই ফ্লাইটগুলো কিন্তু 15টি ফ্লাইট টোটাল ঢাকার পথে আসার কথা ছিল, কিন্তু তারা সেই ফ্লাইটগুলো কিন্তু ডাইভার্ট করে চট্টগ্রাম এবং সিলেটের পথে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই ফ্লাইটগুলো কিন্তু পর্যায়ক্রমে রাত থেকে সকালবেলার মধ্যে ঢাকায় অবতরণ করেছে। এবং যাত্রীরা যেটা বলছেন যে এই যে ফ্লাইটের যে তাদের বিলম্বের শিকার হচ্ছেন সেটি কিন্তু তাদের অসহনীয় ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে উপদেষ্টার যে বার্তা দিয়েছিলেন, উপদেষ্টার অনুযায়ী তারা কিন্তু গতকাল রাতেই হোটেলে অবস্থান করেছিলেন এবং তারা স্বাচ্ছন্দ্যেই আজকে যাত্রা করছেন। তো এই ছিল আমার কাছে টার্মিনাল 2 থেকে সর্বশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের দুর্ভোগের খবর জানাতে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক।
এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাবে অচল অবস্থা দেখা দেয় দেশের বিভিন্ন বিমানবন্দরে। তবে শাহজালালে কার্যক্রম শুরু হওয়ার পর অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হয়। বিস্তারিত প্রতিবেদনে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পাশাপাশি আটকা পড়ে ঢাকাগামী 4টি ফ্লাইট। ৮টির মধ্যে 2টি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর 6টির মধ্যে একটি ব্যাংকক থেকে আর একটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। এসব ফ্লাইটের প্রায় ১৩০০ যাত্রী প্রথমে রানওয়েতে, তারপর ওয়েটিং লাউঞ্জে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে সময় মতো ঢাকায় যেতে না পেরে টিকিট বাতিল করেন কেউ বা অপেক্ষা করেন 7 থেকে 8 ঘন্টা। এর মধ্যে যেসব ফ্লাইট ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল সেসবের কয়েকটির শিডিউল দেয়া হয়েছে কয়েকদিন পর। দীর্ঘ অপেক্ষার শেষ হয় রাত ৯টার পরে। শাহজালালে আগুন নিয়ন্ত্রণ এলে শুরু হয় আটকে পড়া ফ্লাইটগুলোর উড্ডয়ন। তবে অনেকে টিকিট বাতিল করায় রিফান্ড পেতে দুর্ভোগে পড়েন। 10টার দিকে ছিল, 10টাতে আবার প্রথম ওরা বলছে যে ফ্লাইট হবে না, পরে এখন ফোন করছে এখান থেকে ফ্লাইট হয়েছে, এই যে এয়ারপোর্টে এখন ঢুকতেছে আর কি। এখন ক্যান্সেল হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে আর কি। দুপুর 2টা বাজে ঢাকায় মানে যাইয়া দেখি মানে শেষ, আর বিমান নামতে পারে নাই, ডাইরেক্ট আবার ব্যাক আইছি এখানে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অচল অবস্থা দেখা দিলেও রাত 9:22 নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া সিঙ্গাপুর ও রিয়াদ থেকে আসা 2টি ফ্লাইট জরুরি অবতরণ করে। রাত 10টার পরপর ফ্লাইট 2টি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাশাপাশি একে একে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় অভ্যন্তরীণ ফ্লাইটগুলো। এর আগে বিকেল ও সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমান, সিঙ্গাপুর ও মালে থেকে আসা আন্তর্জাতিক 3টি ফ্লাইট। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরে দুপুরের পর আর কোনো বিমান আসেনি। 6 ঘন্টা পর রাত 9:09 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি ফ্লাইট। ফ্লাইট ছিল 6টায় সন্ধ্যা, আমরা ওখান থেকে রওনা দিয়েছি 10:15টায়। এক্সপিরিয়েন্সটা হলো কি, খুব বোরিং লাগছে, কিন্তু তারপরেও মানে পরিস্থিতির শিকারে থাকতে বাধ্য হওয়া লাগছে আসার জন্য। 9:20-এর দিকে আমাদেরকে জানানো হলো যে 1.5 ঘন্টা পরে ফ্লাইট যাবে, বাট তারও আগে ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। এদিকে ঢাকায় অপেক্ষমান থাকা 5টি ফ্লাইটের মধ্যে 2টির যাত্রা বাতিল করা হয়। বাকি 3টি রাত 11টার পর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে এবং পর্যায়ক্রমে ছেড়ে যায়। এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের অনেকেই টিকিট বাতিল করে। বাতিল হওয়া বিমানের যাত্রীদের সমন্বয় করে পরে ঢাকায় পাঠায় এয়ারলাইন্সগুলো। শোভন মাহমুদ খান, এখন। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে একথা বলেন ইসি আনোয়ারুল। বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগের নির্বাচনে আসার সিদ্ধান্ত সহ সবকিছুই স্থগিত রয়েছে। এছাড়া কমিশন কোনো ব্যক্তির কাছে নয়, আইনের কাছে জবাবদিহি করবে বলেও জানান ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না এবং আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি। মাশুল বাড়ানোর প্রতিবাদে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। একযোগে কর্মসূচি পালন করছে পরিবহন মালিক, C&F এজেন্টস অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী নেতারা। পরিবহন মালিকদের কর্মবিরতিতে গতকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন। আজ থেকে 4 ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেছে C&F এজেন্টস অ্যাসোসিয়েশনও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, সামগ্রিকভাবে বন্দরে কি প্রভাব পড়ছে জানাবেন?
যুথিকা আসলে এই প্রভাব কিন্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত, যেহেতু চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের প্রায় 92% আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্পন্ন হয়। তাই বন্দর থেকে যখন পণ্য ডেলিভারি বন্ধ থাকে সারা দেশে, তখন কিন্তু এটার সাথে সম্পৃক্ত সবগুলো সেক্টরই কিন্তু এর ক্ষতির বা এর যে বিরূপ প্রভাব তার আওতায় পড়ে। এবং গতকাল থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে এবং পরিবহন মালিকরা বলছেন গত 14 অক্টোবর রাত থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিনা নোটিশে তাদের গেট পাস ফি, যানবাহন প্রবেশ ফি এবং অস্থায়ী গেট পাস যারা সিএনএফ এজেন্টরা সব বিভিন্ন সংস্থার লোকজন যারা আমদানি রপ্তানি কাজের জন্য বন্দরের ভেতরে প্রবেশ করেন, তাদের অস্থায়ী গেট পাস ফি যেখানে 28 দিনের জন্য আগে 350 টাকা ছিল সেটি 3200 টাকা করা হয়েছে এবং যানবাহন প্রবেশ ফি যেটা ভারী যানবাহন ট্রাক কাভার্ড ভ্যান যেটা আগে ছিল 57 টাকা 50 পয়সা সেটি করা হয়েছে প্রায় 230 টাকা। তবে এর সাথে তাদের প্রিন্টিং খরচ এবং যারা কাজ করে দেয় সেগুলোর জন্য তাদের বাড়তি 70 টাকা দিতে হচ্ছে এবং আরও গেটের ভেতর ঢোকার জন্য আরও 10 থেকে 20 টাকা বাড়তি দিতে হচ্ছে এবং পরিবহন বা ট্রাক চালক শ্রমিকরা বলছেন এ টাকা কিন্তু তাদের পকেট থেকে যাচ্ছে, মালিকরা তাদেরকে দিচ্ছেন না। তাহলে দিন শেষে তারা এত বাড়তি ব্যয়ের বোঝে কিভাবে বহন করবেন বা বন্দরে একটি লাভজনক প্রতিষ্ঠান সত্ত্বেও কেন এত বেশি ট্যারিফ বা একযোগে এত ট্যারিফ বাড়ানোটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। এবং এই কারণে কিন্তু বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা করছে এবং নৌপথে যে বহির্নগরে যেসব জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে সেগুলো লাইটার জাহাজ যোগে বিভিন্ন ঘাটে চলে যাচ্ছে বা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তবে সড়কপথে পণ্য পরিবহন একেবারেই বন্ধ। প্রাইম মুভার, ট্রেইলার, ট্রাক, কাভার্ড ভ্যান থেকে শুরু করে সব পণ্য পরিবহন সংস্থা এই ধর্মঘট বা কর্মবিরতি যোগ দিয়েছে এবং তারা বলেছে যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এবং ট্যারিফ বা যানবাহন প্রবেশের ফি না কমালে তারা কাজে যোগ দিবেন না। এবং আজকে এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক রয়েছে বেলা 12টায়। তারপর হয়তো আমরা এই বিষয়ে কোনো যৌক্তিক সমাধান হলেই হয়তো ধর্মঘট প্রত্যাহার হতে পারে। তো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সাথে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যেও কিন্তু অনেকটাই বলা যায় যে বন্ধের উপক্রম, কারণ বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানি কন্টেনার পাঠানো হয় কিন্তু বেসরকারি ডিপো থেকেও কোনো রপ্তানি কন্টেনার পাঠানো যাচ্ছে না এবং আমদানি পণ্য ডেলিভারি নেওয়া যাচ্ছে না। এবং এখানে কিন্তু আমদানি পণ্য 4 দিনের বেশি পড়ে থাকলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয় এবং যদি আরও দীর্ঘায়িত হয় এই ধর্মঘট তাহলে কিন্তু শিল্প কারখানাগুলো কাঁচামাল সংকটে পড়তে পারে এবং উৎপাদন ব্যাহত হতে পারে। সব দিক থেকে খরচ বাড়বে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে এর যে প্রভাব সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না, যেটা দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এবং সিএনএফ এজেন্টরাও এই ধর্মঘটে যোগ দিয়েছে এবং ব্যবসায়ীরা আলটিমেটাম দিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে ট্যারিফ সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এবং বন্দর অচল করার মতো কর্মসূচি দেবেন বলে তারা গতকাল এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন। তো জুটিকা এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধের সবশেষ। অচলাবস্থায় চট্টগ্রাম বন্দর, সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। পথ হারিয়েছে ঋতুচক্র, বর্ষার জল গুলিয়েছে শরৎ, হেমন্ত আর শীতের ঘর। আকাশ জুড়ে মেঘেদের তর্জন গর্জনে রীতিমতো দুর্যোগের রূপ পেয়েছে খটখটে শুষ্ক বরেন্দ্র শহর। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। এমন অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলার বরেন্দ্র এলাকায় রোপণ করা হচ্ছে 1 লাখ তালের গাছ। সজীব আহমেদের ক্যামেরায় রকিবুল হাসানের প্রতিবেদন। ভাদ্র পেরিয়েছে কবেই, আশ্বিনের এখন শেষ ভাগ। কোথায় ধুমুল আকাশ হবে ময়ূরকুণ্ঠী নীল, তা নয় গোমরা মুখে চলে যত তর্জন গর্জন। পরিবেশবিদরা বলছেন অনিয়মিত জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক বৈরিতা। খরা ও অতিবৃষ্টির সাথে বাড়ছে অস্বাভাবিক বজ্রপাতের ঘটনা। তাতে ফল ফসলের ক্ষতির সাথে প্রাণ হারাচ্ছে কৃষক শ্রমিক। বায়ুমণ্ডলের যে ইলেকট্রন, এই ইলেকট্রন শোষণে ব্যাপক ভূমিকা পালন করে এবং যে এলাকায় প্রচুর তাল গাছ থাকে সেই এলাকায় এই যে বজ্রপাত, লাইটনিং, এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যার ফলে পরিবেশ রক্ষায় এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্সের তালবাসের ভূমিকা অনেক বেশি। বরেন্দ্র অঞ্চল ভিত্তিক গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্কোয়ার ফাউন্ডেশন, ICDDRB আর স্থানীয় পত্রপত্রিকার পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে 2010 থেকে 2025 সাল পর্যন্ত রাজশাহীর বরেন্দ্র এলাকার 3 জেলায় বজ্রপাত হয়েছে অন্তত 567 বার। তাতে প্রাণ গেছে 399 জনের। এ অবস্থায় ধুধু বরেন্দ্র অঞ্চলে বজ্রপাতের পরিমাণ কমাতে বন বিভাগ ও পরিবেশ প্রেমীরা বাড়িয়েছেন গাছ লাগানোর পরিমাণ।
এর অংশ হিসেবে বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সহযোগিতায় গোদাগাড়িতে লাগানো হয়েছে 1 লাখ তালের চারা। দেশের প্রকৃতি জলবায়ু পরিবর্তন ভারসাম্য রক্ষা করার জন্য এ কারণে আমরা যোগ দিয়েছি, যেহেতু আমাদের উপকার দেশের উপকার। তাল গাছ লাগাইলে উপকার আছে, তাল গাছের সব কিছুর পিঠা মিঠা 12 কেজি সব কিছু হাবি ঝাবি খাই। সর্বসকলে এটাই বলতে পারি যে তাল গাছ রোপণ করলে আমাদের বরন্দা এলাকায় অনেক উপকার হয়। আর প্রাকৃতিক বৈরিতা ঠেকানোর পাশাপাশি কৃষিকাজে উপকারিতায় গাছের পরিচর্যা করছে গ্রামবাসীরাই। এই জমিগুলোতে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়। এটার কারণে যে ভারী ধাতুগুলো আছে রাসায়নিকে, যেমন ক্যাডমিয়াম আছে, তো লেড আছে, তো এই ধরনের ভারী ধাতুগুলো আমার এই তাল গাছগুলো শোষণ করবে। এটা হচ্ছে তাল গাছের উপকারিতা। মাটি ক্ষয়রোধ এবং পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বরেন্দ্র অঞ্চলে যে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, এটা রোধ করা। আশ্বিন মাস পার হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বর্ষা চলে যাচ্ছে, মানে শীতের মধ্যে বর্ষা ঢুকে গেছে, শীতের স্থায়িত্ব কমে গেছে, অতি বর্ষা হচ্ছে, কোনোবার অনাবৃষ্টি হচ্ছে। তো এইগুলো মূলত এই পুরো এলাকার প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর, জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটার একটা কাউন্টার দিতে পারি আমরা, এবং এটার মূল উপায় আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে গাছ লাগানো। ইতিমধ্যে জেলার পানি সংকটে থাকা গ্রামগুলোয় 500-র বেশি তালগাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। আর বন বিভাগ বলছে বরেন্দ্র অঞ্চলে উষ্ণায়ন কমাতে প্রকল্প নিয়ে গাছের পরিমাণ বাড়াচ্ছেন তারা। রাস্তার ধারে যদি লাগানো হয় তাহলে এটা বহুমুখী উপকার। এর ভিতরে একটা উপকার হচ্ছে যে আপনার ধরেন শক্ত বা মাটিকে ধরে রাখে, জায়গা বেশি নেয় না। আমরা আশা করতেছি যে সমস্ত তালের চারা রোপণ করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো এই ধরনের উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বন বিভাগ জানিয়েছে সামাজিক বনায়নের আওতায় চরাঞ্চলে 1 লাখ আর বরেন্দ্র এলাকায় তালবীজ লাগানো হয়েছে 50,000-এর বেশি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। 6 শর্ত পূরণ সাপেক্ষে 1 নভেম্বর থেকে কার্যকর হবে আদেশ। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দাবি তো মেনে নেওয়া হলো, এখন শিক্ষকরা কি বলছেন আরও জানতে চাই, আন্দোলন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? জ্যোতিকা, যেহেতু আপনি বলছিলেন তাহলে আমি সবার আগে আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি একটু জানিয়ে দিতে চাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয় যে শিক্ষকরা যে 8 দিন ধরে তাদের চলমান আন্দোলন রয়েছে সেই বিষয়টি নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে শিক্ষকদের যে মূল বেতনের 5% অর্থাৎ 2,000 টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করেছেন এবং এটি সেই অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এবং 1 নভেম্বর থেকে সেটি বলা কার্যকর করা হবে বলেও আমাদেরকে জানিয়েছে। এবং সেখানে কিন্তু বেশ কিছু শর্তও কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, যেখানে উক্ত বাড়ি ভাড়া তার পরবর্তীতে জাতীয় স্কেলে অনুযায়ী সমন্বয় করতে হবে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধনী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল ব্যবসা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 সহ বিভিন্ন সময়ে জারিকৃত যে সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসারপূর্বক নিয়োগ শর্ত পালন করতে হবে। এছাড়া আরও বিভিন্ন নীতিমালা রয়েছে এবং আমি রয়েছে এই মুহূর্তে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল। এখানে প্রায় 3700 শিক্ষার্থী রয়েছেন। 7-8 দিন ধরে এখানে আসলে কোনো ক্লাস চলছে না এবং ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা। সুতরাং এখনও এমপিওভুক্ত বেসরকারি যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে 3 দফা দাবি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং তারা বলছেন যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, তাদের যে বাড়ি ভাড়া, তাদের যে চিকিৎসা খরচ, কোনোভাবেই আসলে তারা এই সমস্যাটি তারা কাটিয়ে উঠতে পারছেন এবং তাদের যে ন্যায্য দাবি সেটি যেন সরকার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে। এবং ইতিমধ্যে যে খবরটি তারা পেয়েছেন, এই মতো তারা পেলেন, আসলে এই মুহূর্তে তারা কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না। তারা অপেক্ষা করছে আসলে কেন্দ্রের সিদ্ধান্তের কথা। কেন্দ্রের সিদ্ধান্তর পর তারা আসলে জানাবেন যে আন্দোলনে তারা থাকবেন কি থাকবেন না। তবে তারা যেটি বলছেন যে যেহেতু কালকে কালী পূজার বন্ধ রয়েছে এবং তারা চান যে পরবর্তী তারিখ থেকে ক্লাসে তারা ফিরতে চান শিক্ষার্থীদেরকে নিয়ে এবং যত দ্রুত সম্ভব আসলে এই সমস্যাটি যেন সমাধান করা হয়। এর আগে আমরা জানি যে গত বৃহস্পতিবার একটি আলোচনায় বসেছিল শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে। সেই আলোচনাটি ফলপ্রসূ না হয় কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চলছিল। তবে এখন পর্যন্ত যে আপডেটটি আমার কাছে রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো ক্লাস কিন্তু চলছে না এবং আন্দোলন প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হচ্ছে না। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে জ্যোতি।
ময়মনসিংহ থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরে আমদানির পাশাপাশি কমেছে রপ্তানিও। সিএনএফ এজেন্টরা বলছেন, নির্দিষ্ট পণ্যের নিষেধাজ্ঞার প্রভাব ছাড়াও বর্ষার কারণে কমেছে সিমেন্ট রপ্তানি। কুমিল্লা স্থলবন্দর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বিবির বাজারে আমদানি রপ্তানির সার্বিক চিত্র কি দেখছেন জানাবেন। জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর হতে পারত দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রমের স্বয়ংসম্পূর্ণ একটি বন্দর, কিন্তু আমরা বিগত সময়ে যে পরিমাণ আমদানি রপ্তানি দেখেছি তা কিন্তু এই সময়ে এসে অনেক কমে গেছে। আমরা জানি যে ভারত থেকে বেশ কিছু পণ্যের নিষেধাজ্ঞার কারণে কিন্তু আমাদের ব্যবসায়ীরা অনেক পণ্য রপ্তানি করতে পারছেন না। গত 3 মাসে এখন পর্যন্ত 48,84,267 ডলার মূল্যের পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে এই বন্দর দিয়ে, যার পরিমাণ ছিল 21,255 মেট্রিক টন, এবং আমদানি হয়েছে এ পর্যন্ত গত 3 মাসে প্রায় 40,50,000 টাকা যেখানে রেভিনিউ এসেছে, সেখানে 578 মেট্রিক টন পণ্য কিন্তু ভারত থেকে আমদানি হয়েছে পণ্য। তো এই 3 মাসে আমরা এই চিত্রটা আমরা দেখতে পাই, এটি কিন্তু আরো অনেক বেশি ছিল। বেশ কিছু পণ্যে, বিশেষ করে আমরা জুস, পিভিসি ডোর এবং আরো কিছু প্লাস্টিক পণ্য সহ বেশ কিছু পণ্যে ভারত থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমাদের এই পণ্যগুলো ব্যবসায়ীরা রপ্তানি করতে পারছেন না। এখানকার সিএনএফ এজেন্ট নেতৃবৃন্দ আমাদেরকে বলছেন যে ভারতে ডলারের রেট ছিল 80 রুপি, সেখান থেকে 82 রুপি, এবং এখন সেটি 90 রুপিতে পৌঁছে গেছে, যার কারণে ওখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেন, তারাও কিন্তু অনেকটা নিরুৎসাহিত হচ্ছেন। এবং এই বর্ষার মৌসুমে এখানে সিমেন্টের রপ্তানি কমেছে, যার কারণে কিন্তু বন্দরে আসলে খুব বেশি পণ্য কিন্তু এই সময়ে আসলে যে পরিমাণ টার্গেট থাকে বছরের রপ্তানির, সেরকম কিন্তু আসলে হয়নি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো ডলার সংকটের কিছু প্রভাব তো রয়েছে, যেটি পুরো বছর জুড়ে থাকে। তার বাইরে আমরা দেখছি যে এই বন্দরে বেশ কিছু পণ্য, যেমন আদা আমদানি হয়েছে এবং পেঁয়াজ সহ মশলা জাতীয় কিছু পণ্য। তো এগুলোর পরিমাণ যদি আরো বাড়ে তাহলে হয়তো বা এখান থেকে রাজস্ব আদায় আরো বাড়বে। এখানে গত 3 মাসে প্রায় 40,50,000 টাকা রেভিনিউ এসেছে, যা কিন্তু খুবই কম। এবং এখান থেকে যেহেতু ঢাকার দূরত্ব এখান থেকে 107 কিলোমিটার এবং চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 164 কিলোমিটার। তো এখানে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুব নিকটেই, এখান থেকে 10 কিলোমিটার দূরেই হচ্ছে ঢাকা এই মহাসড়ক। তো এই বন্দরটি সক্রিয় হলে, সচল হলে দেশের অর্থনীতিতে যেমন প্রভাব পড়বে, এবং এখানকার ব্যবসায়ীরা যারা আছেন বাংলাদেশে পণ্যের যোগান আরো বাড়বে, এখানে রপ্তানি স্বয়ংসম্পূর্ণ হবে, এবং এটা দুদেশের বাণিজ্যিক আলোচনার মাধ্যমে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি করবেন এখানকার সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়িক নেতৃবৃন্দরা এটাই প্রত্যাশা করছেন। জ্যোতিকা। কুমিল্লা বিবি বাজার স্থলবন্দরের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশের মরদেহ চট্টগ্রামে এসেছে। শনিবার রাতে শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ আনা হয়। এদের মধ্যে 7 জনের মরদেহ যাবে চট্টগ্রামের সন্দ্বীপে, আর একজনের রাউজানে। 8 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনায় সন্দ্বীপের 7 প্রবাসী সহ 8 বাংলাদেশি নিহত হন। বিমানবন্দরে যার আসার সংবাদে স্বজনের চোখে থাকার কথা আনন্দের অশ্রু, তার আগমন আজ শোকের উপলক্ষ। পরিবার আর ভাগ্য বদলের স্বপ্ন ফেরি করে যে মানুষটি প্রবাসে পাড়ি জমিয়েছিল, সে আজ এসেছে নিথর দেহে, অন্ধকার কফিনে। মেল ফ্যামিলির প্রধান হলো আমার বাইনা, এই বাইনাকে আমি নিয়ে গেছি সাগর না বাসার জন্য। এখানে সাগর বা আসলেও নেই, সমুদ্রে কাজ করতো। এই বাইনাকে আমি নিয়ে যাই ওইখানে, তাও বাইনা এই সাগরে গেছে, আজকে বাইনা শেষ। 7 অক্টোবর মঙ্গলবার রাতে কথা হয়েছিল ভাইয়ের সাথে শেষবারের মতো। উনি আমার বড় ভাই আমিন সওদাগর। তো এরপরে 8 অক্টোবর বুধবারে আমরা এরকম একটা নিউজ শুনতে পাই যে ওখানে একটা দুর্ঘটনা ঘটছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। 8 অক্টোবর ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশির মরদেহ 10 দিন পর দেশে এসেছে। শনিবার রাত 8:30টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। কার্গো শাখার সামনে তাদের জন্য অপেক্ষায় ছিল 8টি অ্যাম্বুলেন্স। ওমান প্রবাসীরা খুবই শোকাহত, সাথে সাথে আমরা পুরো দেশ শোকাহত। আমরা আশা করি যে এই যে
শোককে শক্তিতে পরিণত করতে হবে। শনিবার রাত ৯টার দিকে কার্গো শাখা থেকে একে একে বের করা হয় মরদেহগুলো, পরে তোলা হয় অ্যাম্বুলেন্সে। শোকাবহ এই ঘটনা নাড়া দিয়েছে সন্দ্বীপের আপামর জনসাধারণকে। তাই দল মত নির্বিশেষে বিমানবন্দরে ছুটে এসেছিলেন অনেকে। মরদেহ দ্রুত দেশে আনতে ওমান প্রবাসীরা যেমন এগিয়ে এসেছিলেন, তেমনি সাড়া দিয়েছিল দূতাবাসও। মরদেহ সৎকারে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। দূতাবাস ডিউ টাইমে গত সপ্তাহে মারা গেছে, এই সপ্তাহে একদম সঠিক টাইমে আমাদেরকে ডেড বডিগুলো চলে আসছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ করছি। আমরা সব উপজেলা প্রশাসন এবং যেখানে এই হয়েছে তাদের সাথে আমাদের ঢাকার ডিজি স্যারের সাথে সবগুলো কথা হয়েছে। রোববার সকালে সন্দ্বীপে জানাজা শেষে তাদের দাফন করা হবে। এখন চট্টগ্রাম। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কিছু সংখ্যক দুষ্কৃতকারী স্বৈরাচারের দোসর প্রাণ হারিয়েছে, তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে, এই আশঙ্কাটা ছিল। সেই জন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের বিবেচনায় আমি তাৎক্ষণিকভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেই স্ট্যাটাসটা তাদেরকে আমি তখনই শেয়ার করেছি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবের সাথে কথা বলে তাকেও শেয়ার করেছি এবং তিনি আমার মতামতের সাথে একমত পোষণ করে বললেন যে আমি তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে সংশোধন করার জন্য এই অঙ্গীকারনামার ৫ নম্বর দফাটা আশ্বস্ত করেছে এবং করে প্রেসে কথা বলে তাদেরকে আমরা জানাবো, এই কথা আমাকে প্রফেসর আলী রিয়াজ সাহেব জানালেন। আমার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলেও পাবেন। তারপরেও আপনাদের এখনই যেহেতু আপনাদের সামনে কথা বলছি, 1 মিনিট সময় নেব সেটা বলার জন্য। আমি এইভাবে লিখেছিলাম, জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক ও প্রাণ হারায়। তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। উইদিন ব্র্যাকেট, জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে। তাই ৫ নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধন করা উচিত। সেটা যেভাবে সংশোধন করার প্রস্তাব করেছে সেটা এরকম: গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্থ সংকটে ধীর গতিতে চলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। দফায় দফায় বাড়ছে প্রকল্পের মেয়াদ, তবুও নেই আশানুরূপ অগ্রগতি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। যেটা আশুগঞ্জের মেঘনা নদীর পরে 2018 সালে এই স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ শুরু হয়েছিল। এটি ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন লিমিটেড নির্মাণ কাজ করছে। তবে
এটি আসলে নির্মাণ কাজ শুরুর পর থেকেই কিন্তু বিভিন্ন ধরনের সংকটের কারণে এটি বারবার বিলম্বিত হয়েছে প্রকল্পের কাজ। এখন দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থনৈতিক সংকটের কারণে এখন যে প্রকল্পের কাজটি তারা ধীর গতিতে করছে। আমরা আজকে এসে এখানে যেটি দেখতে পেয়েছি যে মাত্র 3 জন শ্রমিক এখানে সীমিত পরিসরে কিছু কাজ চলছে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম এই প্রকল্পের ব্যবস্থাপক খুরশেদ আলমের সঙ্গে। তিনি যেটি বলছেন যে তাদের প্রকল্পের ইতিমধ্যে 4 দফা মেয়াদ শেষ হওয়ার পর প্রায় 5ম দফা পর্যন্ত মেয়াদ, সেটি আগামী ডিসেম্বর মাসে সেটি শেষ হচ্ছে। তবে এর মধ্যে তারা ইতিমধ্যে প্রায় 80% পর্যন্ত কাজ তারা শেষ করেছেন। তারা বলছেন যে এখন অর্থনৈতিক সংকটের কারণে তাদের যে বাকি যে কাজগুলো আছে সেগুলো তারা কিছুটা ধীর গতিতে করছেন। তবে তিনি বলছেন যে ইতিমধ্যে এই প্রকল্পের কিছু বিলের অর্থ তাদের আটকে আছে, সেই অর্থ যদি তাদের ছাড়করণ করা হয় দ্রুত, সেক্ষেত্রে তারা হয়তোবা পুরোদমে হয়তোবা এই কাজটি তারা শুরু করতে পারবেন। জ্যোতিকা, জানিয়ে রাখি এই সাইলোটি কিন্তু 1,05,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটিতে স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে চালের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে, যার ফলে এটিকে দক্ষিণ এশিয়ার সবচাইতে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলছে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা। আরেকটি তথ্য দিয়ে রেখে জ্যোতিকা, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করে থাকে, যার ফলে আসলে এখানকার যে খাদ্য গুদামগুলো সেখানে কিন্তু সংকটের কারণে নির্ধারিত সময়ের পর আসলে এই চালগুলো তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা পাঠিয়ে থাকে। সেক্ষেত্রে আসলে এই খাদ্য গুদাম বা এই যে রাইস সেল সেটির গুরুত্ব কিন্তু ব্যাপক এবং খাদ্য নিয়ন্ত্রক কানিজান বিন্দু বলছেন যে তারা এই সাইলোটি যদি তারা কাজ শেষ করে তাদের কাছে হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে এই যে তাদের যে একটি যে সমস্যাটি অর্থাৎ চাল সংরক্ষণে তাদের যে সমস্যার পথে সেটি কিন্তু আর থাকবে এবং চালের পুষ্টিগুণ কিন্তু অটুট থাকবে বলে জানিয়েছেন। এছাড়া প্রকল্প ব্যবস্থাপক কৃষিকলা বলছে যে তারা চেষ্টা করছেন যে প্রতিটা জন্য কাজটি আগামী ডিসেম্বরের জন্য শেষ করা যায়। তো যেটিকে আমার কাছে এই ছিল আশুগঞ্জ স্টিল রাইস সেলুর নির্মাণ সংক্রান্ত সবশেষ খবর। আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আজিজুর সঞ্চয়। সুপারির জমজমাট হাট বসে ঝালকাঠি ও পিরোজপুরে। বিক্রেতার হাঁকঢাক আর ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে লেবুবনিয়া ও কাউখালীর সুপারির হাট। এবার দাম কিছুটা কম হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা, ফলে দিন দিন জেলায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝালকাঠি ও পিরোজপুরে সুপারির ভালো ফলন হয়েছে। প্রতি কুড়ি বা 110টি সুপারি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। দাম কিছুটা কম হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা। ঝালকাঠির লেবুবনিয়া ও পিরোজপুরের কাউখালী সহ 2 জেলার বিভিন্ন হাটে প্রতিদিন প্রায় 4 থেকে 5 কোটি টাকার সুপারি বেচাকেনা হয়। এখানকার উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। চাষিরা বলছেন অন্যান্য ফসলের তুলনায় সুপারি চাষে ঝুঁকি ও উৎপাদন খরচ কম, রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ কম থাকায় সুপারি চাষে তাদের আগ্রহ বাড়ছে দিন দিন। এবার উৎপাদন ভালো হওয়ায় এবার সুপারি আমরা কম দামে কিনতে পারতেছি এবং আমরা ভালো লাভের আশা করতে পারতেছি। দাম ভালো আছিল, এখন একটু অনেক কম, বেশি ফলন হয়েছে এবং একটু সুপারির দাম কম, আমরা আশা করি আর একটু বাড়বে। কৃষি কর্মকর্তা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির ফলন হয়েছে ভালো। বাজার দর স্থিতিশীল থাকলে চাষিরা আরও লাভবান হবেন। আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে যে আমরা এই সুপারির যেন পরিকল্পিত চাষাবাদ এবং এই অর্থনীতিতে এটি যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। আশা করি ভবিষ্যতেও সুপারি চাষে ভালো ফলাফল পাবে। ফলন ভালো হওয়ায় 2 জেলায় প্রায় 450 কোটি টাকারও বেশি সুপারি বেচাকেনা হবে বলে আশা সংশ্লিষ্টদের। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে শেষ হচ্ছে 3 দিনের লালন মেলা। নানা আনুষ্ঠানিকতায় সাধু সংঘের পর বাউল সাধকরা ফিরবেন যার যার গন্তব্যে, যাতে ছড়িয়ে পড়বে লালন সাইজের মানবতার বার্তা। লালন আখড়াবাড়িতে আগতরা বলছেন, দিন দিন মানুষের মাঝে লালনের দর্শন ঘিরে বাড়ছে আগ্রহ, তাই এবারের লালন আয়োজনে ভিড় ছিল অন্যবারের চেয়ে বেশি। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে প্রতিবেদন। আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস ঘিরে এবারই প্রথম জাতীয়ভাবে আয়োজিত হয় সাধুসংঘের আয়োজন। শুক্রবার বিকেলে রাখাল সেবা ও রাতে অধিবাস দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর শনিবার সকালে বাল্য সেবা ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসংঘ। সাধুগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত চোখে আখড়াবাড়ি ছাড়বেন বাউল সাধকরা।
তবে বিদায়বেলায় আবারও মিলিত হওয়ার আশা লালন ভক্তদের। লালন সাইজির যে তত্ত্ব, যে দর্শন, যে রূপরেখা রেখে গিয়েছেন তার শিষ্য প্রশিষ্যদের মাঝে, তা এখনো প্রতীয়মান। মানুষ সূক্ষ্ম জ্ঞানকে খুঁজছে, তাই মানুষ যেখানে সত্য পাবে, সত্যের সন্ধান পাবে, সেখানে অবশ্যই মানুষের বীর জমবেই। অনুষ্ঠান শেষে যখন এখান থেকে ফিরে যাই, তখন এই যে সুখ বা স্বস্তি, এটা ছেড়ে আমি যে যাচ্ছি, অত্যন্ত কষ্ট লাগে। আমরা যাই এখানে একটা প্রেম, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এটা আমরা সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে প্রচার করতে চাই। দর্শনার্থীরা বলছেন দিন দিন লালনের অহিংস মানবতাবাদী দর্শন ছড়িয়ে পড়ছে বিশ্বময়। আগ্রহ বাড়ছে লালনের গান, বাণী ও সাধুগুরুদের জীবনাচরণ নিয়ে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আমি এখানে প্রথমবার আসছি। অনেক জায়গায় মানুষ গান করতেছে, ঘুরে ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। সে খুব আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে। এত মানুষের সঙ্গম, মানে বলার বাহিরে। ভিড় হবে, এই কারণে আমরা 2 দিন আগেই এসেছি, অবস্থান করছি। এসে এখানে পাশে মেলা আছে, মেলা দেখছি, গতকালকেও গান শুনছি। 1297 বঙ্গাব্দের 1 কার্তিক দেহত্যাগ করেন ফকির লালন সাইজি। সেই থেকে প্রতি বছর তার তিরোধান দিবস ঘিরে ভক্ত অনুসারীরা পালন করে সাধুসঙ্গ ও লালন স্মরণোৎসব। এখন কুষ্টিয়া। নানা আনুষ্ঠানিকতায় সাধু সঙ্গের পর বাউল সাধকরা ফিরবেন যার যার গন্তব্যে। বিদায় বেলায় অশ্রুসিক্ত সাধক ও ভক্তরা। এ নিয়ে আরও জানাতে ছেউরিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। জানাবেন বিদায় বেলায় লালনের ভক্তরা কি বার্তা দিচ্ছেন। যুথিকা, আসলে আপনি দেখছেন আমার পেছনে যে এই যে সাধুর যে সঙ্গ, সেটি কিন্তু শেষ হয়েছে এবং এতে কিন্তু সাধুরা কিন্তু এখন যে তাদের যে নিজ নিজ যে আপন যে নীড়, সেই নীড়ে কিন্তু আসলে তারা ফিরছেন। তারা যে এখনও কিন্তু শেষ বেলায় কিন্তু বিদায়ের শেষ বেলাতেও কিন্তু এখনও তারা যে বাউলের যে লালন ফকিরের যে আধ্যাত্মিক বাণী, সেই বাণী কিন্তু আসলে তারা খণ্ড খণ্ডভাবে কিন্তু বসে তারা কিন্তু এই যে মাজার আঙিনার পাশে কিন্তু তারা প্রচার করছেন। তারা বলছেন যে লালনের যে জাতপাতহীন মানবতার যে অহিংস দর্শনের যে প্রচার, সেই প্রচার যদি আসলে যে বাস্তব জীবনে ধারণ করা যায়, তাহলে সেক্ষেত্রে আসলে আত্মশুদ্ধি হবে মন এবং যে মুক্তি পাবে। এই যে সমাজে যে হানাহানি এবং যে জুলুম নির্যাতন, এটিও কিন্তু আসলে দূর হবে, এমনকি আসলে তারা বলছেন। তা এতে আসলে একটু আসলে বলে রাখি, এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই স্মরণ উৎসবকে ঘিরে কিন্তু 3 দিনের যে লালন যে মেলা, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যে ঠিক কালী নদীর যে তীরে কিন্তু সেখানে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু বিভিন্ন যে মেলা কিন্তু এখনও চলবে। লালন উৎসব শেষ হলেও মেলা কিন্তু চলবে আরও একদিন। সেখানে কিন্তু যে বিভিন্ন পসরা নিয়ে কিন্তু সাজিয়ে বসেছে দোকানিরা। এবার আসলে এই যে মেলায় আমি কথা বলেছি, একটু আগেও কিন্তু কথা বলেছি যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এবারের যে মেলা, সেই মেলায় কিন্তু জাতীয়ভাবে পালন হয়েছে এবং এই মেলায় এবার যে জেলা প্রশাসনের হিসাব মতে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম ঘটেছে বলে আসলে তিনি জানিয়েছেন। তবে এই যে মেলা কিন্তু নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা, তারাও কিন্তু যে দায়িত্ব পালন করছেন। এখনও কিন্তু যে আজকেও কিন্তু আসলে যে মেলা সাধুদের যে সঙ্গ, সেটি কিন্তু শেষ হলেও কিন্তু যে মেলার যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে চলবে এবং সেখানে যে লালন মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে যে লালনের সঙ্গীত শিল্পীদের গানে গানে কিন্তু রাতভর এই যে মেলার আয়োজন, সেটি আসলে চলবে। এই ছিল আমার কাছে যুথিকা। লালনের আখড়া ছাড়ছেন সাধু বাউলরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। শাহজালাল বিমানবন্দরের আগুনে বহু ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই। শিডিউল বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর কার্যক্রম। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সিলেটে ইসি আনোয়ারুল, ইসি কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করবে না। 4 গুণ মাশুল বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘট ও C&F এজেন্টের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। এবং জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপণ হচ্ছে লক্ষাধিক তাল গাছ।
এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।